ডক্টর ইউনূস সরকারের কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু ক্ষেত্রে একদম হুবহু আওয়ামী লীগের পথে হাঁটছে। আমি সব ক্ষেত্রে বলছি না, কয়েকটা ক্ষেত্রে। ওভারঅল ডেফিনেটলি ডক্টর ইউনূস সরকার জনগণের সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয় সেটা জনগণেরই সরকার। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই এবং ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং থাকবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করে, আওয়ামী চেতনা, আওয়ামী নীতি ধারণ করে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা বলবো। এরকমই একটা বিষয় আজকে আলোচনা করব। আবারও বলছি, সামগ্রিকভাবে কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটছে সেটা বলবো না, একটা নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। ঘটনাটা ঘটিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমের শিরোনাম, পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরো এগিয়ে যাবে, পররাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, এই যে পাকিস্তান ক্ষমা চাইতে হবে, এটা ছিল একটা আওয়ামী লীগের অপরাজনীতি ভারতের বুদ্ধিতে। এখন পররাষ্ট্র উপদেষ্টা এটা কেন বলবেন, কেন পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে? পাকিস্তান তো আমাদের কাছে পরাজিত হয়েছে, তারা তো আত্মসমর্পণ করেছে। তো ওরা আমাদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, এটাই তো ক্ষমা চাওয়া। দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়, একটা দেশ পরাজিত হয়। পৃথিবীর অনেক জায়গায় এরকম হয়েছে। পরাজিত হওয়ার পর পরাজিত শক্তি পরাজয় মেনে নিলে সেখানে আর কথা থাকে না, যে পরাজয় তো পাকিস্তান মেনে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি বলতে যে কথা রয়েছে, রিকগনিশন, যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বীকৃতিও দিয়েছে। তাহলে এখানে বাকিটা থাকে কোথায়? এর মানে ক্ষমা চাইতে হবে, এটা কিন্তু একটা অপরাজনীতি। এই যে বাংলাদেশের ভিতরে যেরকম আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ বা ভিন্নমতকে দমনের জন্য স্বাধীনতা বিরোধী রাজাকার ট্যাগ দিয়ে দমন করত, আন্তর্জাতিক সম্পর্কে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বিষয়টা অনেকটা এরকম। কেন ক্ষমা চাইতে হবে? দুইটা দেশের মধ্যে যুদ্ধ হতেই পারে, ওরা পরাজিত হয়েছে, আমরা জিতেছি, দ্যাটস এন্ড। ক্ষমা চাইতে হবে কেন? কোন যুক্তিতে ক্ষমা চাইতে হবে? পৃথিবীর কোন দেশ পারস্পরিক দুই দেশ যুদ্ধে জড়িয়ে যুদ্ধ শেষ হওয়ার পর আবার একে অপরকে স্বীকৃতি দিয়ে ডিপ্লোম্যাটিক রিলেশনস রেজিস্টোর করে 55 বছর 60 বছর পর এসে বলে যে ক্ষমা চাইতে হবে? এরকম কোনো আছে? এরকম এক্সাম্পল আছে? ক্ষমা চাওয়া তো অলরেডি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, যারা বাংলাদেশের উপর ভয়ানক নির্যাতন চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের, তাদের সবারই কম বেশি শাস্তি হয়েছে এবং তাদের আদর্শকেও ধারণ করে না, এবং বর্তমান প্রজন্ম সবাই তাদের বিরুদ্ধে বলে পাকিস্তানের। তো এখন ক্ষমা চাইতে হবে কেন? এর প্রাসঙ্গিকতাটা কি? এটা পুরোপুরি ভারতের বয়ান। এর মানে ভারতকে খুশি করা। আর ভারতকে খুশি করতে এটা আওয়ামী লীগ করতে পারে, আর তলে তলে কিন্তু আওয়ামী লীগের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল চমৎকার, এবং আওয়ামী লীগের যে কারচুপি নির্বাচন, গণতন্ত্র হরণ, মানবাধিকার লঙ্ঘন, এগুলো বিষয়ে পাকিস্তান চুপ ছিল, কোনো কথা বলেনি। ভালো সম্পর্ক ছিল হাসিনার সাথে, কিন্তু তারা চেতনা ব্যবসা করেছে। কিন্তু সেই চেতনা ব্যবসা এখন কি ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা করতে পারেন? কেন ক্ষমা চাইবে? প্রশ্নই আসে না। তারা ক্ষমা চেয়েছে, পরাজিত হয়েছে, পরাজয় মেনে নেওয়াটাই এবং পরবর্তী স্বীকৃতি দেওয়াটাই ক্ষমা চাওয়া। হ্যাঁ, কিছু বিষয় আছে, যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তো আর যুদ্ধ অপরাধ করতে পারে না। এখন পাকিস্তানের বাহিনী ছিল বর্বর, তারা ভয়ানক নির্যাতন চালিয়েছে আমাদের উপর, এবং তারা যুদ্ধাপরাধ করেছে। এখন যুদ্ধাপরাধের যে হিস্ট্রিটা আপনি যদি দেখেন, বাংলাদেশ কর্তৃপক্ষ 195 জন পাকিস্তানিকে আইডেন্টিফাই করেছিল। পরবর্তীতে ফরগিভ অ্যান্ড ফরগেট নীতিতে শেখ মুজিব নিজেই সিমলা চুক্তিতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছেন। এর মানে, আর সিমলা চুক্তি বা ক্ষমা চেয়েছে ভারতের কর্তৃপক্ষ ছিল তার সাথে, এর মানে ক্ষমা চাওয়া বা স্থিতিশীলতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো 195 জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ। আর এখানে ক্ষমা তো চাওয়া হয়েছে বলেই তো ক্ষমা করে দিয়েছে। তো যে বিষয়টার মীমাংসা শেখ মুজিব নিজেই করলেন, কার্যত পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদেরই ক্ষমা করে দেওয়া হয়েছে, সেখানে পাকিস্তানকে ক্ষমা করতে তো আর এটা তো প্রশ্নই করা ঠিক না। কারণ যারা যুদ্ধাপরাধ করেছে, যুদ্ধ করাটা অন্যায় না, কিন্তু যুদ্ধাপরাধ করাটা অন্যায়, তাদেরকে যেখানে ক্ষমা করতে পারে, সেখানে পলিটিক্যাল ডিসিশন মেকার বা রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে এখন আমরা ক্ষমা চাইতে বলি কোন দৃষ্টিতে? একেবারেই শাহবাগী রাজনীতির মতো হয়ে গেল। এটা ইন্টারন্যাশনাল ভার্সন। শাহবাগী রাজনীতির ইন্টারন্যাশনাল ভার্সন হচ্ছে এই পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য, পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরো এগিয়ে যাবে। না, এখানে ক্ষমা চাওয়ার তো কিছু না, আর ক্ষমা অনেকেই চেয়েছে।
ইমরান খান বলেছে বাংলাদেশের পক্ষে বা এরা ভুল করেছে। আমি তো দেখি না যে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলাদেশের উপর আক্রমণ করে ঠিক করেছিল এই কথা বলার মতো কোনো লোক বর্তমান পাকিস্তানে আছে নেই। যেখানে ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, যেখানে অনেক বছর 60 বছরের কাছাকাছি হয়ে গেল একসাথে চলছে, একে অপরের উপর স্বীকৃতি আছে, ব্যবসা বাণিজ্য চলছে, বহুপাক্ষিক বিভিন্ন গ্রাউন্ড ইন্টারন্যাশনালি একসাথে কাজ করছে, পারস্পরিক ভিজিট, একে অপরের দেশে হাইকমিশন মিশন আছে। এই অবস্থায় ক্ষমা চাওয়ার প্রশ্নটা, এটা বলার মানেটা কি? এটা একেবারেই আওয়ামী লীগের নীতি, এবং এটা আমি মনে করি যে ভারতকে খুশি করতে এই অবান্তর কথাবার্তা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। এটা বাংলাদেশের যে ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান এবং সবার সাথে সম্পর্কে এগিয়ে নেওয়ার যে বাংলাদেশি নীতি তার পরিপন্থী বলে আমি মনে করি। এই কথাটা বলাটা কিছুটাই পররাষ্ট্র উপদেষ্টা ঠিক হয়নি। ৭১ ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরো সহজ হবে এবং সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ডক্টর ইউনূস হয়তো এই বক্তব্যের সাথে একমত হবেন না। এজন্য আমরা বলতে চাই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, পাকিস্তান, ভারত, চীন সবার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এর জন্য বাংলাদেশের বর্তমান জাতীয় স্বার্থটা প্রাধান্য পাবে। ক্ষমা চাওয়া না চাওয়া এগুলো ফরেন পলিসিতে টেনে আনা মানে বোকামি। বাংলাদেশের পাকিস্তানের সাথে দরকার এখানে স্ট্র্যাটেজিক সম্পর্ক ইম্পর্টেন্ট না, ব্যবসায়িক সম্পর্ক। পাকিস্তানের ভালো ভালো জামা কাপড় আমাদের দরকার, এবং বাংলাদেশ থেকে যেগুলো আছে বেশি দামে বিক্রি করা যায় কিনা এগুলো দরকার, বৈদেশিক মুদ্রা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার। এগুলোর জন্য যা করার সেটা করতে হবে। এখানে ওইসব চেতনাবাজি এটা ফরেন পলিসিতে আনলে সেটা তো আওয়ামী চেতনা হয়ে গেল। এটা একেবারে আওয়ামী লীগ না, এটা একেবারে অ্যাবসার্ড, অযৌক্তিক। পাকিস্তান হাইকমিশনার সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন, তবে তারা 1971 সালে গণহত্যার জন্য এখনো ক্ষমা চায়নি। দেখেন, গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে তো চিহ্নিত করা হয়েছিল। আবারও বলছি, 195 জনকে শেখ মুজিব ক্ষমা করে দিয়েছে। তো যেটা ক্ষমা করে দিয়েছে তারপর আবার আপনি ক্ষমা চাইতে বলেন কেন? হ্যাঁ, তাদের বিচার হলে তার কোনো কথা থাকতো না যে গণহত্যার বিচার হয়েছে, যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার হয়েছে। আপনি বিচারটা কেন করেননি? আমরা তো চেয়েছিলাম, আমরা বেঁচে থাকলে তখন 195 জনের বিচার চাইতাম। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 52 বছরের একটা বিষয়, সেটা কাল সমাধান হবে বলে আমি মনে করি না। তবে যখন আমরা আলোচনার টেবিলে বসবো তখন ইস্যুটি থাকতে হবে। পাকিস্তান হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন এই ধরনের কাছাকাছি বক্তব্য তাদের নেতাদের কাছ থেকে আগেও এসেছে। দেখেন, এই যে পাকিস্তানের সাথে সম্পর্কে সেই 71 ইস্যুটি আলোচনায় থাকবে, এটাই হচ্ছে ভারতের একটা প্রজেক্ট, ভারতের ফাঁদ, রয়ের পরামর্শে এগুলো বলা হচ্ছে। তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, এখানে 1971 সালে যে ঘটনা ঘটেছে সেটা উদ্ধৃত করে তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী হয়, সেটাতে দোষের কিছু নেই। জাপান তাদের কৃতকর্মের জন্য গত 70 বছর ধরে মাপ চেয়ে আসছে। পাকিস্তানও যদি এমন দেখাতে পারে তাহলে সম্পর্ক স্বাভাবিক সহজ আসবে না। এই কথাটা একটা ভুল কথা, এটা তৌহিদ হোসেন প্রোপাগান্ডা চালাচ্ছেন। পাকিস্তান কর্তৃপক্ষ যদি বলে যে আমরা দুঃখিত, যদি দুঃখিত কথা বলেছে অনেকবার, তাহলে কি যারা পাকিস্তানকে দেখতে পারে না, সকাল সন্ধ্যা যেসব ভারতের দালালেরা পাকিস্তানকে গালি দেয়, পাকিস্তান যদি সকাল সন্ধ্যা জিকির করে ক্ষমা চায় তারপরও গালি দিবে, ক্ষমা করবে না। আর যারা অতীত ভুলে সামনের দিকে সম্পর্ক এগিয়ে নিতে চায় তারা পাকিস্তান ক্ষমা চাইলেও যে না চাইলেও তা, কথা ক্লিয়ার। দর্শক, এই আলোচনা করছি এটা কিন্তু ফরেন পলিসি ডিসকাশন, কিন্তু আমাদের একটা নৈতিক অবস্থান আছে। আমরা অবশ্যই 1971 সালের পার্সপেক্টিভে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে। পাকিস্তান যে অ্যাট্রোসিটিস চালিয়েছে, যে জেনোসাইড চালিয়েছে তার বিরুদ্ধে, এবং আমরা তার নিন্দা জানাই। আমি যদি তখন থাকতাম আমি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, মুক্তিযুদ্ধ হতাম। বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা যারা করেছিলেন বা এগুলোর সাথে কিন্তু আমরা মোটেও একমত নই, আমি ব্যক্তিগতভাবে একমত নই, এবং স্বাধীনতার পক্ষে থাকাটাই যৌক্তিকত এখনো মনে করি। কিন্তু এই বলে স্বাধীনতা হয়ে যাওয়ার পর সবাই মেনে নেওয়ার পর এটা নিয়ে আপনি অপরাজনীতি করবেন, ট্যাগের রাজনীতি করবেন, এটা নিয়ে ব্যবসা করবেন, এটা নিয়ে ভারতের আধিপত্যবাদকে জায়গা করে দিবেন, এটা তো হতে পারে না, এটা আমরা মেনে নিতে পারি না। আবার এ কারণে যে সম্পর্ক আটকে রাখা সেটার কোনো প্রয়োজন নেই। আমরা তো সম্পর্ক রেখে আসছি, তাদের স্বার্থ বজায় রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। তবে স্বার্থ, এখানে আমাদেরও স্বার্থ আছে, তাদেরও স্বার্থ, এটাই হচ্ছে মূল কথা। সম্পর্ক হবে মূলত ফরেন পলিসি রিলেশনস হয় মূলত ইন্টারেস্ট বেসড। প্রেজেন্ট ইন্টারেস্ট ইজ ইম্পর্টেন্ট, 1971 ইজ নট রিলেভেন্ট, ইট শুডেন্ট বি কনসিডার্ড, এটা মনে রাখতে হবে সবাইকে। এই সময় বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য
বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একদিকে ভারতের কর্তৃপক্ষের অগ্রহণযোগ্য বক্তব্যের বিরোধিতা করবেন, আবার ভারতকে খুশি করতে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলবেন, এটা হতে পারে না। বরং ভারত আরো চাপে থাকবে যদি পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠক করেন, এই ধরনের অবান্তর কথাবার্তা না বলেন। তিনি বলেন, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত। আগামী মাসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মানে বিমস্টেকের সামিটে দুই সরকারের দুই প্রধানের দেখা হতে পারে, মানে ইউনুস মোদি বৈঠক হতে পারে আগামী মাসে। এটা হবে, এটা হওয়াটা প্রত্যাশিত, হওয়া দরকার। এছাড়া সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারতের অবস্থানত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। এটা আইনি প্রক্রিয়া মেনে একটা পর্যায়ে আবেদন করা হবে।